নুবা দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে, জলশূন্য দু চোখ, নির্লিপ্ত চাহনি জানালা ভেদ করে আকাশে জলজল করা তারার দিকে। নীরবতায় আচ্ছন্ন পুরো রুম জুড়ে। ঘরের আলো নিভানো, ল্যাম্পপোস্ট থেকে আসা টিম টিম আলোয় ঈষৎ আলোকিত রুম। রুবি হতাশার সুর তুলল। তারপর এমন কি হয়েছিল নুবা, যার জন্য দুলাভাই তোদেরকে সেই দিন রাতেই চট্টগ্রামে নিয়ে আসলো? নুবা দুঠোঁট কিঞ্চিত ভাগ করে নিঃশ্বাস চালো, গলার স্বর আগের মতোই করুন, ভেজানো গলায় বলে উঠল। সেদিন বিকেল পর্যন্ত অপেক্ষা করেছিলাম ইমদাদের জন্য, কিন্তু ফিরতি কোনো কল বা মেসেজ আসেনি। শেষে না পেরে ভগ্ন হৃদয়ে কোনো রকম টলতে টলতে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার ঠিক 30 মিনিট পর আব্বু হুট করে আমার রুমে প্রবেশ করে। আমি হতচকিত হয়ে গেলাম। সেই মুহূর্তে আব্বুকে আমার রুমে একদমই আশা করিনি। তখন বিছানায় শুয়েছি মাত্র। আব্বুর অগ্নি দুটো চোখ দেখে ভরকে যাই, দ্রুত বিছানায় উঠে বসি। কিন্তু আব্বু কিছু না বলেই বিদ্যুৎ বেগে সজোরে আমার গালে থাপ্পড় বাড়ে, হুঙ্কার ছুঁড়ে ক্ষিপ্ত হয়। তোকে পড়াশোনা করার জন্য স্কুলে পাঠাইছিলাম, আমার মুখে চুলকানি মাখানোর জন্য না। আব্বুর হুঙ্কার শুনে আম্মু ছুটে আসে, আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে তোমার? নিশাত কি করছে? মারো কি জন্য? আব্বু আমার কথাই জবাব দিলেন না। এদিক ওদিক তাকিয়ে আতঙ্কিত বিছানায় রাখা নারিকেল পাতার তৈরি শলার ঝাঁটাটা মুঠো আম্মুর হাতে ছুঁড়ে মারলেন, সাথে তুই তোকারি করে গালি গালাজও করলো। তুই ঘরে থেকে সারাদিন কি করস? তোর মেয়ে কি করে খোঁজ খবর রাখছিলি? রাখবি কেন? সারাদিন তুই চুলাই গোতা, আমি রান্না করব, তুই বাইরে যায় কাজ করবি এবার থেকে। আম্মু হতভম্বের মতো মার খেয়ে দাঁড়িয়ে আছে। প্রতিবাদ করার ভাষাও ছিল না তখন। দরজার বাইরে ভয়ে গুটিয়ে আছে নীলাভ, নিভান। আব্বুর থাপড়ে কাঠের কার্নিশে বাড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়েছিলাম। তখনও সেইভাবে পড়ে আছি। এক সময় আমাদের সদর দরজায় কারোর করাঘাতের শব্দ হলো। আব্বু দরজা খুললেন। বাড়িওয়ালা নানা আসলেন। তিনি আগুনে ঘি ঢালার বাকি কাজটা করলেন। আব্বুকে দীর্ঘে গলায় বলে উঠল, গত 15 বছর ছিলা, মোরা কিছুই কইছি, কিন্তু অহন তোমার মাইয়া লাইগা মগো সম্মানও যাইতাছে। তোমার মাইয়া যে আকাম করেছে হোটেলে যাইয়া, থৌবা তৌবা, মুখে আনতো শরম করতাছে। যত জলদি পারো দাড়ি ছাইরা দাও। রশিদ, মনু কি কইছি শুনছো? রশিদ নিঃশব্দে বাড়িওয়ালার সব কথা হজম করলেন, ছোট্ট এক বাক্যে বলে উঠলেন। ঠিক আছে, সাইরা দিম। এর কিছু সময় পর আব্বু তমাকে কল দিলেন। তমা কি বলল সেটা শোনা যায়নি, তবে আব্বুর কথাগুলো স্পষ্টত কানে ভেসে এলো। তোমাকে ভালো মেয়ে ভাবছিলাম, পড়াশোনায় ভালো বলে আমার মেয়েকে মিশতে দিছিলাম, কিন্তু তোমার কাছে গিয়ে যে বদ চরিত্রের হবে তা কখনো ভাবিনি। তবে কান খুইলা শুইনা রাখিও, ভুলেও আর কোনোদিন আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমার মতো বান্ধবী থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এরপর কল কেটে দিলেন। আবার আমার রুমে ফিরে এলেন। আমার মোবাইল খুঁজতে লাগলেন, আর সাথে সাথে পেয়েও গেলেন। মোবাইল নিয়ে আব্বু আচমকায় মোবাইল থেকে সিম বের করে নিয়ে গেলেন, সাথে আমার মোবাইলটাও। আর শেষ হুঁশিয়ারি হিসেবে বললেন, আমি যেন আজকের পর থেকে কোনো মোবাইল ফোন না ধরি। যদি ধরি তাহলে আমার হাত কেটে রাস্তার কুকুরকে খাওয়াবে। আমি নিশ্চুপ শুনলাম। তখনও মেঝেতে বসে আছি, কারো মুখে কোনো রা নেই। রাত 10টায় আমরা বাসা থেকে বের হই চট্টগ্রামের উদ্দেশ্যে। সেই বিভীষিকাময় রাতের কথা ভাবলে আজও শরীর থরথর করে কেঁপে ওঠে। আব্বু মেরেছে বলে আমি সেদিন কাঁদিনি, কেঁদেছি আব্বুর করা মিথ্যে অপবাদে। পুরো মহল্লা জুড়ে রটে গেল নিশাতকে হোটেলে এক ছেলের সাথে নষ্টামি করতে হাতে নাতে ধরছে। আজও ভাবলে নিজেকে অসহায় লাগে। বিনা দোষে আমি নষ্ট মেয়ে হয়ে গেলাম। সেই রাত থেকে আম্মুও দীর্ঘদিন আমার সাথে কথা বলেনি। চট্টগ্রাম যেন আমার জন্য জেলখানাময় পরিণত হলো। সারা দিন রুমবন্দি জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, কিন্তু নীরবে নিভৃতে ইমদাদের জন্য আমার দোয়া করা বন্ধ হলো না। সারা রাত জায়নামাজে বসে অঝরে কাঁদতাম। যত রকম ইবাদত ছিল তার জন্য করতাম। কত রাত এভাবে কাটিয়েছি জানা নেই। কিন্তু একদিন হুট করে আব্বু আমার বিয়ে ঠিক করে। ছেলে বন্দরে চাকরি করে, রাতেই বিয়ে হবে। সেদিন আর চুপ থাকতে পারলাম না, দ্রুতই তোমাকে কল দিলাম। খালামণি, আমাকে বাঁচাও, অন্তত 2টা বছর আমাকে বাঁচতে দাও। তুমিও সেদিন আমার কথা ফেলতে পারোনি, তাই তো ছুটে এলে, আমাকে বাঁচালে। তাহলে আজকেও কেন বাঁচালে না খালামণি?
দীর্ঘ সময়ের জমিয়ে রাখা কান্না চেপে রাখতে পারল না, হু হু করে কেঁদে উঠল নুবা। মুখশ্রী চোখের জলস্রোতে ভিজে চুপসে গেছে। আচমকাই রুবি হেসে উঠল। নুবা খালার আচরণে অবাক হলো। তার এত কষ্টের মাঝে তার খালামণি হাসছে। রুবির মুখ বেশ উচ্ছ্বাসিত। তোকে একটা গুড নিউজ দিতেই সেই কখন থেকে মনটা আঁকুপাকু করছে, কিন্তু আমার মনে হয় তোর শোনার ইচ্ছে নেই। ঠিক আছে, আমি যাই, রাত অনেক হয়ে গেছে, ঘুমাবো। ঘুমের ভান করে রুবি হাই তুলল। চলে যেতেই উদ্যত হলো মাত্রই নুবা চেঁচিয়ে উঠল। কি বলতে এসছো বলো না। সেই কথা বলবো বলি তো এতক্ষণ তোর না হওয়ার প্রেমের গল্পগুলো শুনলাম। কিন্তু গুড নিউজটা কি খালামণি? তোমার 5 দিন পরে কাবিন হচ্ছে না, আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। কি লাভ, আজ হোক আর কাল আব্বু আমাকে ওখানে বিয়ে দিয়েই ছাড়বে। কিন্তু নোবা, তুই ভুলে গেছিস তোর কাছে কিন্তু এখনো অপশন আছে। কিভাবে? তিতুমির কলেজ। মানে? মানে হচ্ছে তোর তিতুমির কলেজে ভর্তি পরীক্ষার নাম এসেছে কেমিস্ট্রিতে। নুবার মুখ এখনো ফ্যাকাশে। সে ম্যাথের জন্য পরীক্ষা দিয়েছিল, অথচ নাম আসলো কেমিস্ট্রিতে। এটা কি হলো? ইমদাদ ম্যাথ ডিপার্টমেন্টে আর সে কেমিস্ট্রিতে। আবারও মুখ তাচ্ছিলের হাসি। রুবি বিরক্ত হলো নুবার এন আচরণে। কঠিন গলায় পড়ল। তুই খুশি হসনি? এটাই সুযোগ কিন্তু। তুই ইমাদকে খুঁজে দেখ, অন্তত শেষ একবার চেষ্টা কর। যদি ইমদাদকে পেয়ে যাস তাহলে ইয়াফির বাবাকে বলে তিনি অবশ্যই মানবেন, এই বিয়ে বন্ধ করে দেবেন। ইয়াফিকে? তোর হবু বর। নুবার মুখ মুহূর্তে আধারে চেয়ে গেল। নিঃশব্দে নিঃশ্বাস চাল। সত্যি খুঁজে পাবে তো তার ইমদাদকে? ঘড়ির কাঁটায় মধ্যরাত 2টা। রুবি নুবাকে ঘুমাতে বললেন, নিজেও পাশে শুয়ে পড়লেন। কিন্তু নুবার চোখ নিদ্রাহীন। 2 বছর 7 মাস 5 দিন 19 ঘন্টা। অশ্রুসিক্ত দু আঁখি নুবার। লাল ফটকের মাঝে খোদাই করা সরকারি তিতুমির কলেজ। তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চাল। নিজ হাতে থাকা ঘড়িতে সময় দেখল 8:45। আনমনে মুখ নিশ্চিত এক বাক্যই উচ্চারিত হলো। 2 বছর 7 মাস 5 দিন 19 ঘন্টা 45 মিনিট 17 সেকেন্ড। কত সময় পেরিয়ে গেছে, দিন গড়িয়ে মাসে ঠেকেছে, মাস গড়িয়ে বছর, কিন্তু আপনাকে আমি ভুলিনি ইমদাদ। এভাবে হারিয়ে গেলেন। আপনার সেই আদুরে মিষ্টির স্বর শোনা হয়নি কত বছর। জানেন কত রাত আমি ঘুমাইনি। মনে হয় এই বুঝি আমার দুঃস্বপ্ন ভেঙে যাবে। আপনি আমায় কল দেবেন, বলবেন বোকা পাখি কেমন আছো, আমি আসবো তো তোমার সাথে দেখা করতে। এই তো আমি আছি, কোথাও হারাইনি। আমার বক্ষ কুঠিরে তোমার বসবাস, সেখানে যে আর কাউকে ঠাঁই দেইনি। কিন্তু জানেন, আমার সেই দুঃস্বপ্ন আজও ভাঙেনি। আপনি আর আসেননি। দেখুন আজ আমি আপনার শহরে, আমাকে স্বাগতম জানাবেন না? আপনার বোকা পাখিকে বলবেন না অভিবাদন? হে প্রিয়, আপনি না বললেও নিজ দায়িত্বে আপনার অভিনন্দন নিয়ে নিয়েছি। বক্ষ স্থলে অতি সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভূত হলো তার। কলেজ ফটকে হাত রাখলো। মুখের মাঝে কিঞ্চিত খুশির ঝলক। 2 চোখ বন্ধ করে শ্বাস টানলো। এই বাতাসেই আমি আপনাকে অনুভব করছি ইমদাদ। কলেজের বাতাসেও আপনার শরীরের গন্ধ ভেসে বেড়াচ্ছে। ঠিক একদিন এভাবে আপনাকেও খুঁজে নিব। সামনে পেলে প্রথমে ইচ্ছে মতো বকবো, এতদিন কেন আমায় কাঁদিয়েছেন। বেখেয়ালি মন তার এলোমেলো কদমে হেঁটে চলল। নিজের অতীত ভাবনায় ডুবন্ত নুবা। সহসাই কারো আত্মচিৎকারে তার হুঁশ ফিরে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই আটকে উঠল। সদ্য কেনা তার নতুন পাদুকায় কারো পা বাঁধিয়ে দিয়েছে। সামনে থাকা আগন্তুক নিজের পাখানা ধরে সমানে চেঁচিয়ে যাচ্ছে। আপে কোন হালারে পাড়া দিছে? আমার পাটারে শেষ করে দিল। আহ, ভেঙে গেছে মনে হয়। নুবা হতবিহ্বল। নিজের হতবুদ্ধির জন্য কিছুক্ষণ দুষল নিজেকে। ছেলেটার দিকে তাকিয়ে আমতা আমতা করলো। সরি ভাইজান, আমি দেখিনি আপনাকে। চিৎকার চেঁচামেচি বাদ দিয়ে নীরব হা হয়ে আছে। এই নতুন আইটেম কোথা থেকে টপ কালো। সোজা ভাইজান, তাকে দেখতে কি স্নেহ লাগে নাকি? কপট রাগ দেখালো। চোখ কোথায় রাখো আসমানে, না বাড়িতে রাইখা আছো? আসলে ভাইজান, আমি বুঝতে পারিনি যে নীরবের চোখ কপালে। কিছু সময় নিজেকে গালি চুলো নিবুদ্ধি তার জন্য। ফোঁত করে নিঃশ্বাস চালো। নুবা আপদ মস্তক ভালো করে লক্ষ্য করলো। গায়ে ফিরোজা বর্ণের অবয়া, সাথে কালো হিজাবে মুখমণ্ডল পুরো আবৃত। শুধু কালো ভুরু জোড়ার সাথে 2 চোখ দুটো কিঞ্চিত উন্মুক্ত। পায়ে মেরুন রঙের স্লিপার। এই স্লিপার দিয়েই তাকে পাড়া দিয়েছে। কি সাংঘাতিক ব্যাপার! সন্ধিয়ান দৃষ্টি তার। নতুন নাকি? নুবা শুকনো ঢোক গেল ভয়ে। এখন যদি তাকে র্যাক দেয়, কিংবা যদি সবার সামনে অপমান করে, নিজ মনে দোয়া পড়ল। আমতা আমতা করে জবাব দিল। জি। নাম কি?
নিশাত নুভা। কোন বিভাগ? কেমিস্ট্রি প্রথম বর্ষ। আচ্ছা, প্রথম বর্ষ। আমার ইয়ারের। কিন্তু ভাইজান ডাকলা কোন দুঃখে? আহ, আজকেই প্রথম আইসো? হুম। ক্লাস চেনো তো কোনটা আমাদের? ভবন 1, বিজ্ঞান ভবন। না চিনলেও চিনে নেবেন, ধন্যবাদ। নীরব আরও কিছু বলতে নিতেই নুবা তড়িৎ পায়ে কদম বাড়লো সামনের দিকে। নীরব পেছন থেকে পার কয়েক ডাকলো, কিন্তু নুবা পিছনে তাকায়নি আর। ক্লাসে প্রবেশ করার পূর্বে আচমকা থমকে দাঁড়ালো। কিঞ্চিত দূর থেকে গিটারের শব্দে সুর দিলে কেউ গেয়ে উঠল। আমি জানি কোনো একদিন, কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার একই স্বপ্নের শহরে। নুবা নিজের কদম দুর্গুণ বাড়ালো। সুরেলা কণ্ঠস্বরে মালিককে একবার নিজ চোখকে দেখার অদম্য ইচ্ছে জাগলো তার। ইচ্ছেকে প্রাধান্য দিয়ে পায়ের গতি বাড়ল। তার দৃষ্টি রসায়ন সেমিনারের দিকে। সেই দিক থেকেই এই মিষ্টি সুর ভেসে আসছে। কিন্তু সেমিনার পৌঁছাতেই আগে ঘটল আরেক অঘটন। করিডোরের মাঝ বরাবর আসতেই ভৌত রসায়ন থেকে একটা পুরুষ অবৈ দ্রুত বের হলো। সেও দ্রুতই এগিয়ে যাচ্ছিল। দৈবাত ল্যাব থেকে আসা ওই অবৈকে আগের মতোই তার স্লিপার দিয়ে মারিয়ে দিয়েছে। শ্যামবর্ণ উস্কো খুস্কো চুল আর মাঝের কর্ণের বেশ হুষ্টপুষ্ট পুরুষ। বইখানা একটু বেরিয়ে আছে। তাকাতে দেখলো ছেলেটা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে ভয়ে পুরো কাঠদণ্ডের মতো দাঁড়ানো। ভয়ে সান্ত্বনার বাণীও বের হলো না তার মুখ থেকে। স্তব্ধ পুরো। নিজ মনে অজস্র গালি ছুড়ল নিজেকে। আজ কোন কুক্ষণে এই জুতা জোড়া পড়েছিল? যাকে পাচ্ছে তাকে মারিয়ে যাচ্ছে। বুক ঠিপ ঠিপ করছে বেশ দ্রুত বেগে। অপর পাশ থেকে কোনো বাক্য বের হবে তার জন্য। অপরদিকে সানি চেঁচালো না, শুধু অপলক নোভাকে দেখছে। সে আপদমস্তক নোভাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। তার কাছে নোভাকে আকাশ থেকে হুট করে খসে পড়া উল্কাপিণ্ড মনে হলো। বেশ কিছু সময় পর বলে উঠল, কাহা সে কাহা হতো, মার ডালো কি কিয়া? নোভা ভেবার জায়গায় খেয়ে গেল। একটুখানি হিন্দিও সেও পারে, কিন্তু এতটাও ভালো না। এই লোকটা কি খাঁটি ইন্ডিয়ান? তোর জবাব দিল। আপ ইন্ডিয়ান হো ক্যা? মুহূর্তে সেখানে হাসির রোল পড়ে গেল। সানির পিছনে থাকা তার বন্ধুরা বের হয়ে এলো। রকি হাসতে হাসতে নুবার সামনে এসে দাঁড়ালো। সানির কাঁধে এক হাত রেখে বলে উঠল, হ্যাঁ, এই ছেলে পুরোই ইন্ডিয়ান, শুধু তার বাপ দাদা 14 গোষ্ঠী বাংলাদেশি। নুবা হতভম্ব দৃষ্টি নত করে রাখলো। উত্তর কি দেওয়া উচিত তাই ভাবলো। দোটানায় পড়ে আমতা আমতা করলো। ও। সানি রকির দিকে চোখ পাকালো, ইশারায় বলে উঠল, কাবাব মে হাড্ডি হতে ইচ্ছে তোর, শালা হারামি একটা। রকি ফের হেসে উঠল, আবার দৃষ্টি দিল নুবার দিকে। তুমি কি নতুন? জি। তুমি যে আমাদের বন্ধুর ভালো পা ভেঙে দিলে, তার জরিমানা স্বরূপ কি দেবে এখন? আসলে আমি জানতাম না এদিক থেকে মানুষ আসবে। সরি ভাইজান। রকি ফের কিছু বলতে নিতেই জুই সেমিনার রুম থেকে বেরিয়ে এলো। সানি রকিকে নুবার সাথে কথা বলতে দেখে সে এগিয়ে এলো। নুবা জুইকে দেখে কিছুটা স্বস্তি পেল, তাই তড়িঘড়ি ডেকে উঠল। জুই আপু। জুই কিঞ্চিত অবাক হলো। সে এগিয়ে এসে বুকে জড়িয়ে নিল নুবাকে। আরে নিশাত, তুমি? জুইয়ের পরিচিত দেখে সানি রকি হা হয়ে আছে। সানি জিজ্ঞেস করলো, তুই চেনেছ রে? জুই মাথা নাড়ল। হ্যাঁ চিনি তো, ও হচ্ছে আমার স্টুডেন্ট রিদি আর রিদানের খালাতো বোন। আচ্ছা, কিন্তু জয়, তোমার এই নিশাত সানির একটা পা ভেঙে দিছে, উল্টে আবার তাকে ইন্ডিয়ানও বলছে। সানি আগে তো শুধু সানলাইট ছিল, এখন থেকে ইন্ডিয়ান সানলাইট হবে। বেশ তো, খারাপ কোথায়? ভাগ্য ভালো তাকে চায় না বলে নাই। তৎক্ষণাৎ সবার মধ্যে আবার হাসির রোল পড়ে গেল। জুয়ের কথা শেষ হওয়ার মুহূর্তেই সেমিনারের সম্মুখ থেকে আরও একটা পুরুষালী সুর ভেসে এলো। কে ইন্ডিয়ান সানলাইট? জুইফুল? নুবাসহ বাকিরা সেই দিকে তাকালো। বলিষ্ঠ গড়নের বেশ লম্বা চড়া পুরুষ, কিঞ্চিত কোকড়ানো চুল, মুখে হালকা চাপদারি, গৌরবর্ণা গায়ের রং, এক কথায় সুদর্শন পুরুষ। অবশ্যই ছেলেদের এত সুন্দর তার একদমই ভালো লাগে না, তবে এই ছেলের সৌন্দর্য একদম নিখুঁত, অবিকল ছবি হিরোদের মতোই। নুবা আনমনে বিড়বিড় করলো, এলিয়েন না তো আবার? সেমিনার থেকে আরো কয়েক কদম বাড়িয়ে চিন্ময় জুয়ের পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে মুচকি হাসি ঝুলছে, বলে উঠল, সানির কি হয়েছে রে? জুয়ের সাথে বাকিরাও হেসে উঠল। রকি বলে উঠল, সানলাইটের একখানা পা ভেঙে গেছে, এখন অ্যাম্বুলেন্স ডাক চলতেই আর একখানা পা লাগাতে হবে। আচম্বিত চিন্ময়ের নজর পড়ল নুবার দিকে। জুই নুবাকে ধরে দাঁড়িয়ে আছে দেখে বলে উঠল, মেয়েটাকে? জুই নুবার পরিচয় দিল।
চিন্ময় উৎসুক হয়ে তাকালো নুপার দিকে। হুট করে বলে উঠল, এইদিকে কেন এলে? তোমার ক্লাস তো এখানে না, বিজ্ঞান ভবনে প্রবেশ করলে বাদিকেই তো তোমার ক্লাস। নুপা শুকনো ঢোক গিল। কি করতে এসেছিল আর এখন কি করেছে? নির্বাক ধূসর দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। ভেবেচিন্তে মাত্র দু ঠোঁট ফাঁক করলো জবাব দিতে। হুট করে হন্তদন্ত হয়ে নীরব ছুটে এলো। কাপা কাপা গলায় বলে উঠল, নিশাত, তোমাকে এই জন্যই বলছিলাম তুমি ক্লাস চিনো। দেখছো এখন ক্লাস না চিনে তুমি কোন বিপদে পড়েছো। নিষেধ কিছু বলার জন্য খুঁজেই পেল না, অথচ সে ওই সুরেলা গায়ককে এক পলক দেখতে এসেছিল। এখন তার সাথে কি থেকে কি হয়ে গেল? নীরব নোপার হয়ে সরি বলল সানিকে। সানি হাঁ হয়ে আছে। ইশারায় নীরবকে জিজ্ঞেস করলো, তোমার ক্লাস নাকি? নীরব লাজুক রাঙ্গানো হাসি দিল। সানি সহ বাকিরা যা বুঝে বুঝে নিল। সানি গলা খাকারি দিল। নুপা উদ্দেশ্যে বলে উঠল, যাও, আজকের মতো মাফ করে দিলাম। নীরবের সহপাঠী বলে কথা। তারপর নীরবকে চোখ মারল সে। নীরব নুপার দিকে এক হাত বাড়ল। লাজুক রাঙ্গানো হাসিতে বলে উঠল। এসো নিশাত। নুপা ভুরুদয় কুচকালো। ক্ষীণস্বরে বলে উঠল, সর, তোর কাজে যা। হনহনি এসে ক্লাসের দিকে কদম বাড়ল। নীরব ভ্যাবাচেকা খেয়ে গেল। নিজের হাত দ্রুত গুটিয়ে নিল। সেমিনার থেকে তৎক্ষণাৎ গিটার হাতে আগমন ঘটল জিমানের। তার পিছু বেরিয়ে এলো জিতুও। জিমান সবার মুখে এমন হাসি দেখে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তোরা সবগুলো একসাথে এইরকম দাঁত খেলাচ্ছিস কেন? সবার আগে চিন্ময় এসব বলে উঠল। জিমান শুনে সানির মজা উড়ালো। তুই নামেই সানলাইট, কামে পুরো টিউবলাইট। আমি কি ইচ্ছে করে করছি নাকি? মেয়েটাই তো আমার সামনে আসলো। জিতু সব কথা নিশ্চুপ শুনল। গম্ভীর গলায় বলে উঠল, দেখ জিম, বাইরে কারোর জন্য নিজের ফ্রেন্ডের মজা উড়াবি না। দোষ তো মেয়েটারও আছে, শুধু শুধু ওকে দোষ দিচ্ছিস কেন? জিমান সহ বাকিরা হা হয়ে আছে। এখন জিতুকে দেখছে। চিন্ময় জিতুর কাঁধে হাত রাখলো। আরে সবাই মজা করছি, তুই এত হাইপার হচ্ছিস কেন? জিতু উষ্ণ শ্বাস ছাড়লো। চিন্ময়ের দিকে দৃষ্টি রেখে বলল, দেখ চিন্ময়, সব জায়গায় মজা মানায় না, অন্তত নিজের ফ্রেন্ডদের ক্ষেত্রে। কথোপকথন অন্য পর্যায়ে যাওয়ার আগে জুই জবাব দিল, ঋতু, আমরাও সানির বন্ধু, ওর শত্রু নই। তা তো দেখলাম বাইরের একটা মেয়ের সামনে সানির মজা উড়াচ্ছিস। এটা খুব বাজে কাজ ছিল তোর, অন্তত তোর থেকে এটা আমি আশা করিনি। জিতু আর কিছু বলার আগে সানি জিতুর হাত ধরলো। নরম সুরে বলল, আরে আমরা সবাই মজা করছিলাম, একটা সিরিয়াস কিছু ছিল না ভাই। চল ক্যান্টিনে, তোরে কিছু খাওয়াই, মাথাটা ঠান্ডা করি। আজকে মনে হয় মুবিনের ভূত ভর করেছে তোর উপর, বুঝতে পারছি। জিতু চোখ পাকালো, কিন্তু সানি তোয়াক্কা করলো না। বাকিরাও পিছু পিছু তার সাথে ক্যান্টিনে গেল। নুবার ক্লাস নেই আপাতত। সুযোগ খুঁজলো ক্লাস থেকে বের হওয়ার জন্য, কিন্তু নাছরবান্দা নীরব তার পেছনেই ছাড়ছে না। এই মুহূর্তে নীরব এক বন্ধুর সাথে আড্ডায় ব্যস্ত। সুযোগ পেয়ে দৌড় ক্লাস থেকেই বের হলো সে। উদ্দেশ্য তার ম্যাথ বিভাগ, সেখানে অফিস রুমে যাবে। তাই নিজের কদম বাড়লো, কিন্তু কিছু দূর আসতেই ফের পিছন থেকে কেউ একজন ডেকে উঠল। নিশিরাত। নুপা থমকে গেল। ঠিক কত বছর পর সে এই ডাক শুনতে পেয়েছে। হুট করে তমার কথা মনে পড়ল। এই ডাক ছাড়া কতগুলো বছর পার হয়ে গেল। ইমদাদের সাথে সাথে তমাও তার জীবন থেকে হারিয়ে গেল। কতদিন তমার সাথে তার কথা হয়নি, বলা হয়নি মিস তামা, দেখ না আজকে আমি তিতুমির কলেজে ভর্তি হয়েছি, তুই কোথায় পড়ছিস জানা হয়নি আজও তমা কোথায় আছে। নিশিরাত ডাকটা শুনে সামনে এসে দাঁড়ালো। সানি নুবাকে খ্যাপনের জন্য নিশিরাত বলেই ডেকেছিল, কিন্তু নুবা তার সামনে ভাবলেশীন দাঁড়িয়ে আছে। সানি আবারও ডাকলো, নিশিরাত বস, আমার পা ভাঙার জরিমানা হিসেবে ট্রিট দিবে এখন? নুবার দৃষ্টি আগের মতো স্থির, নিশ্চুপ দাঁড়িয়ে আছে সে। জুই বলে উঠল, নিশাত, এসো আমার পাশে বসো। নিশাত কিছু বলতেই উত্তুত হলো, কিন্তু তার আগে পেছন থেকে কেউ একজন বলে উঠল, এর নাম নিশাত না হয়ে কালরাত রাখা উচিত ছিল। কাজকর্মে সব কালেই সৃষ্টি করে, আবার পোশাকও কালো পোশাক। কারো তাচ্ছিল মাখানো কথা শুনে ওই দিকে তাকালো, কিন্তু হাতে গিটার দাঁড়ানো একজনকে দেখলো। নুবার পাশ ঘেঁষে জিমান গিয়ে চেয়ার টেনে বসলো। নুবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ। আচমকাই বলে উঠল, গিটার আপনার? জিমান নুবার এমন প্রশ্নে অবাক হলো, কিঞ্চিত হেসে উঠল। আমার। তোমার নাম নিশাত না রেখে কালরাত রাখা উচিত ছিল। আসলে এটা আমার কথা নয়, আমাদের জিতুর কথা। মুহূর্তে সবার মাঝে হাসির রোল পড়ে গেল, কিন্তু একজন ছাড়া। সে ভাবলে সিং নিচের দিকে তাকিয়ে আছে, না মুখে হাসি না তার দিকে তাকালো।
তাকে নিয়ে মজা করছে সবাই। নুবা চুপচাপ শুনল সবার কথা। চোখের কোণে জল চিকচিক করছে। সানির দিকে ফের তাকালো, নরম গলায় বলল, আরেকবার বলবেন নিশিরাত? সানি হাঁ হয়ে আছে, বাকিরাও অবাক। সানি ভয়ে ভয়ে বলল। নিশিরাত। নুবা কিঞ্চিত হাসলো, ভেজানো গলায় বলল, আমাকে সবসময় এই নামে ডাকবেন তো শান ভাইয়া? এই ডাকটা আমার ভীষণ প্রিয়, আপনার মুখেও বেশি মানিয়েছে। সানি হতবিহ্বল জবাব দিল রয়ে শুয়ে। আচ্ছা। নুবা ধন্যবাদ দিয়ে সেখান থেকে বের হয়ে এলো। পিছনে সবাই কৌতূহল হয়ে তাকে দেখছে। বড় বড় অক্ষরে লেখা ম্যাথ ডিপার্টমেন্ট। তার নিচে অফিস রুমের সামনে দাঁড়ালো নুবা। বেশ কিছুক্ষণ পায়চারি করলো, ইতস্তবোধ করছে কিভাবে জিজ্ঞেস করবে। একজন মধ্যবয়সী অফিস দপ্তরিকে পেয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো, ধীর গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম চাচাজান, একটা সাহায্য করতে পারবেন? দপ্তরি নুবার দিকে সরু চোখে তাকালো, কিঞ্চিত ভুরুদয় কুচকানো। কি সাহায্য দরকার তোমার? আসলে 2023-এর চতুর্থ বর্ষ থেকে ফাইনাল পরীক্ষা দিয়েছে, নাম ইমদাদ, তার কাগজপত্র ওঠাতে চাই, দেয়া যাবে কি? দপ্তরি ভাবনায় পড়ে গেলেন, কপাল কুচকে বলল, এখন তো দুপুরের খাবারের সময়। অফিস সহকারী যারা ছিল তারা খাবার খেতে বাইরে গিয়েছে, হেরা আসুক। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, ঠিক আছে মা? নুবা কিঞ্চিত মাথা নাড়ল, আছে বলে পাশে রাখা বেঞ্চিতে গিয়ে বসলো। কিছুটা ভয় আছে, কোন ফাঁকে আবার নীরব এসে হাজির হয়ে যায়। অসহ্য একটা। 60 ক্লাস ওকে জ্বালিয়ে মেরেছে, এত বকবক করতে পারে ছেলে মানুষ। এত কথা বলে এই প্রথম দেখলো। ভালোই ফ্যাসাদে পড়েছে সে। নিচের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ, হিজাবের আদলে মুখ আবৃত। তার মাঝ দিয়ে তপ্ত শ্বাস চালো, সহসাই চোখ পড়ল মেঝের ধুলোবালিতে অবহেলায় পড়ে থাকা হাজিরা খাতার দিকে। তড়িৎ উঠল সে। স্পষ্ট অক্ষরে লেখা ম্যাথ চতুর্থ বর্ষ। দ্রুতই হাজিরা খাতা উঠিয়ে নিল। নিজের ব্যাগ থেকে একটা টিস্যু নিয়ে আগে হাজিরা খাতা পরিষ্কার করলো। ধীরে ধীরে প্রতি পাতায় চোখ বোলালো। শত শত ছাত্রছাত্রী ভিড়ে ইমদাদ নামটা খুঁজে যাচ্ছে এক ধ্যানে। পুরো ধ্যানমগ্ন সে। ক্লান্তকিষ্ট আর ঘমার্ত শরীর, শীতের মিষ্টি রোদ তার কাছে এই মুহূর্তে বেশ অসহনীয় লাগছে। মাত্রই কোচিং থেকে ফিরেছে সে। কোচিংয়ের জন্য নিয়মিত ক্লাস করা হয় না মুবিনের। মধ্যবিত্ত ঘরে ছাপোষা ছেলে, তাই তো লেখাপড়ার পাশাপাশি নিজের খরচ আবার বোনের খরচ সব বহন করতে হয়। মাথার উপর ছায়া হিসেবে বাবা নামক মানুষটা যে তার বেঁচে নেই। বন্ধুমহল আছে বলেই সে আজও এই যান্ত্রিক শহরে টিকে আছে, নয়তো কবে তার ইতি ঘটত। আসার সময় বন্ধুমহলের সবার সাথে তার দেখা হয়নি। বাকিরা আড্ডা দিচ্ছে মিলনা অতয়নের সামনে। সে ম্যাথ বিভাগে এসেছে তার স্টুডেন্টের ভর্তির জন্য কিছু কাগজপত্র জমা দিতে। আসার সময় সানিকে নিয়ে এসেছে। দুজনেই অফিস রুমে প্রবেশ করবে মাত্র অফিস রুমে তাকিয়ে দেখে অফিস রুম পুরো ফাঁকা। তাই দুজনেই বাইরে রাখা বেঞ্চিতে গিয়ে বসলো। মুবিন বসতেই চোখ পড়ল তার থেকে কয়েক গজ দূরত্বে রাখা অফিসের ধুলোবালি মাখানো কাগজের স্তূপের দিকে। কিন্তু সহসাই চমকে উঠল একটা মেয়ের অবয় দেখে। মেয়েটা কিছু একটা দেখছে নির্দিষ্ট ধ্যানে। একবার ভাবলো জিজ্ঞেস করবে, আবার বাদ দিল, থাক, তার ব্যক্তিগত বিষয়। তার পাশে থাকা সানির আচম্বিত চোখ পড়ল নুবার দিকে। আচমকেই নুবাকে দেখে চেঁচিয়ে উঠল, তুমি নিশিরাত না? এখানে কি করো? নুবা বেশ চমকালো। এমন বাক্য সহসাই আসবে কোশ্চেন কালেও ভাবেনি। ঘাড় ঘুরাতেই সানিকে দেখলো, কিন্তু তার পাশে থাকা মুবিনকে চিনল না। সে থতমত খেয়ে উঠে পড়ল। সানি নুবার সামনে এসে দাঁড়ালো, কিঞ্চিত অবাক হয়ে বলল, কি খোঁজো? জরুরি কিছু? দ্বিধান্বিত হলো নুবা। ইমদাদের কথা বলবে বলে হয়তো তাকে সাহায্য করতে পারবে, কিন্তু তার বন্ধু মহলের সবাই যদি জেনে যায় তাহলে তো সবাই তার মজা উড়াবে। একজন তো তার নাম কাল রাত রেখে দিয়েছে। ভাবনায় মগ্ন হলো সে। সানির জবাব দিল বেশ ধীর গলায়, আসলে আমার বান্ধবীর রোল নাম্বার খুঁজতেছিলাম। সানি পড়ে থাকা হাজিরা খাতার দিকে তাকালো, কিছুটা অবাক হলো। পড়ে থাকা বইটা চতুর্থ বর্ষের হাজিরা খাতা। ব্যগ্র কণ্ঠে বলল, তোমার বান্ধবী কি চতুর্থ বর্ষে পড়ে? নুবা আটকে উঠল ধরা পড়ার ভয়ে। কিঞ্চিত হেসে বলে উঠল, এই জন্যই তো বলি আমার বান্ধবীর নাম কেন খুঁজে পাচ্ছি না। আমি ভুলে চতুর্থ বর্ষের হাজিরা খাতা দেখছিলাম, সরি, আসলে খেয়াল করিনি। সানিও কিঞ্চিত হাসলো, হুট করে বলে উঠল, তোমার বান্ধবীর রোল নাম্বার তারে জিগাইলেই হয়, এত কষ্ট করতেছো কেন? না, আসলে হয়েছি, ও আমার কাছে রোল নাম্বার গোপন করে রেখেছে, তাই আমি লুকিয়ে ওর রোল নাম্বার দেখছিলাম। আচ্ছা ভাইয়া, আসছি, এখন দেরি হয়ে যাচ্ছে।
আবার বাস মিস হয়ে যাবে। নুবা নিজের পায়ের গতি বাড়িয়ে বের হয়ে গেল। পিছনে সানি ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছে। মুবিন তার কাঁধে হাত রেখে বলল, তুই মেয়েটাকে চিনিস? চিনি তো, আমাদের বিভাগের প্রথম বর্ষের। মুবিন কিছু জিজ্ঞেস করলো না আর। আবার আগের মতো চুপচাপ গিয়ে বেঞ্চিতে বসলো। নুবা দ্রুত বেগে ছুটছে, কিন্তু কিছু দূর আসতেই থমকে দাঁড়ালো নীরবকে দেখে। এখন তাকে দেখলে পিছু নেবে, বকবক করে তার কানের পোকা খাবে, তাই গাছের আড়াল হয়ে দাঁড়ালো। নীরব বাসের সামনে দাঁড়ানো, বারবার ঘড়িতে সময় দেখছে। এদিক ওদিক কয়েকবার তাকালো, নির্ভীতে নুবাকে খুঁজে যাচ্ছে। এই মেয়ে আচমকাই কোথায় গায়েব হলো, খুঁজে না পেয়ে অবশেষে বাসে উঠে বসলো। নীরব বাসে উঠতেই নুবা স্বস্তির নিঃশ্বাস পেল। গাছের আড়াল থেকে তড়িঘড়ি বের হলো, কিন্তু বের হতেই চোখ পড়ল সামনের গাছের গুড়ির দিকে। সেখানে বসে আছে জিতু। তার ভাষ্যমতে এই ছেলে প্রচুর অহংকারী, দেখতেই খুব সুদর্শন। গৌরবনের বেশ লম্বা চওড়া, বলিষ্ঠ গরম, লম্বাটি মুখ, তবে মুখ ভর্তি খোঁচে খোঁচে দাড়ি। নির্ঘাত সেভ করেনি অনেক দিন। মাথার চুলও কেমন উস্কো খুস্কো, চুলের যত্নও নেয় না। জেল তেল ব্যবহার করলেই তো পারে, তাহলে হয়তো একটু সুদর্শনের পাশাপাশি মানুষও লাগতো। টাকা পয়সা নেই নাকি, কিন্তু দেখতে তো গরিব মনে হয় না। তবে সুদর্শন হলে ওই চিন্ময়ের চেক অনেক কম। তার ওপর চিন্ময় এই ছেলের মতো অত অহংকারীও নয়। নিজ মনে অজস্র ট্যাগ দিল জিতুকে, অথচ জিতু ভাবলেশীন। পাশে মানুষ আছে না আছে তার জানা নেই। গাছের গুড়ির নিচে বসে আছেন নিবিষ্ট মনে, মোবাইল ফোনে দৃষ্টি নিবদ্ধ তার। নুবা তাকে দেখে মনে মনে ভেঙচি কাটল। উড়ন চণ্ডী। নুবা সামনের দিকে তার কদম বাড়াতেই জিতু তার মাথা তুলল, সন্ধিয়ান দৃষ্টি দিল নুবার দিকে। কলেজ ভার্সিটিতে ছাত্রছাত্রী পড়তে আসে জানি, কিন্তু বন জঙ্গলে ঘুরে বেড়ানো, গাছের পেছনে লুকিয়ে থাকা বন বিড়াল কোথেকে আসলো? এই, কাল রাতের আবার ভূতনি নয় তো? ইয়া মাবুদ! সে চিন্ময়কে কল দিল। চিন্ময় কল রিসিভ করতেই জিতু বলে উঠল, হিরো, একটা মজার ঘটনা শুনবি? চিন্ময়ের মধ্যে কোনো উচ্ছ্বাস দেখা গেল না, তার গলা স্বর কাঁপছে, ভেজানো গলায় পড়ল, একটু আসবি, তোর সাথে কিছু কথা আছে। জিতু যা বোঝার বুঝে নিল, দৌড়তেই ছুটল তার বন্ধুর কাছে। নুবা বাসে উঠে নিজ ভাবনায় নিমগ্ন। সে লক্ষ্য নিয়ে এসেছে, আদৌ তা পূরণ হবে তো? তার কি হবে তার যদি ইমদাদকে খুঁজে না পায়? ফোত করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। রুবিকে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না। মনটা বেশ খারাপ। বাসের সিটে হেলান দিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে দু চোখ বুঝে যাই আপনা আপনি, আবারও মেলে তাকাই বাইরের দিকে। ঢাকা শহরের তীব্র যানজটে হাঁসফাঁস করছে সবাই। প্রতি মিনিটে বাস দাঁড়িয়ে পড়ে। এত যানজট, 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগে 1 ঘন্টা। সময় যেন ফোরায় না তার। বাস দাঁড়িয়ে আছে, সামনে বিশাল জ্যাম। নেমে পড়ল সে। বাকিটা পথে রিক্সায় যাবে। রিক্সা খুঁজতে সে রাস্তার একপাশে দাঁড়ালো, কিন্তু তার দু চোখ আটকে গেল একটা দৃশ্য দেখে। মধ্যবয়সী এক সুদর্শন পুরুষ লোক, যার সাথে বিবাদে লিপ্ত চিন্ময়। তার থেকে কিঞ্চিত দূরে দাঁড়ানো জিতু। জীবন দুজনেই। নুবা অবাক হলো, মধ্যবয়সী লোকের সাথে চিন্ময় এভাবে রুক্ষ ভাষায় কথা বলছে, অথচ পাশে বসে এরা কেমন বন্ধু? না নিষেধ করছে, না বাধা দিচ্ছে। সে এগিয়ে গেল। এমন আচরণ একদমই পছন্দ নয় তার। সে সামনে যেতেই বুঝলো লোকটা চিন্ময়ের বাবা। হয়তো ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে, তাই এত ঘাটলো না। পুনরায় ফিরে যেতে চাইলো, কিন্তু হুট করে তার সামনে জিতু এসে দাঁড়ালো। রক্তিম অক্ষি যুগল, গলা স্বরও তেমন রুষ্ট। এই যে মিস কালরাত, এখানে আপনার কি কাজ? গোয়েন্দাগিরি করছেন আমাদের পেছনে? তা উদ্দেশ্যটা কি জানতে পারি? নোবা যেন আকাশ থেকে পড়ল। সে তো এমনি এসেছে। এই ছেলের মুখে জন্মের সময় মধু দেয় নাই নির্ঘাত, নয়তো কথাগুলো এত ঝাঁঝাল হতো না, একটু মিষ্টি হতো। কেমন তাড়া তাড়া কথা বলে, সুন্দর করে কথা বলতে জানে না বোধহয়। নোবার নিশ্চুপতাই জিতুর রাগ থরথর করে বাড়ল। ফের বলে উঠল, শোনো কালরাত, মেয়ে বলে তোমায় ছেড়ে দেবো এটা স্বপ্নেও ভেবো না। আজব তো, আমি কি করেছিটা কি? আগে এটা বলবেন তো। এখানে কেন এসেছো? এখানে কোথাও লেখা আছে এই জায়গায় জনসাধারণের প্রবেশ নিষেধ? যদি লেখা থাকতো তাহলে কখনোই আসতাম না। জিতু আবারও উত্তপ্ত বাক্য ছোড়ার আগে জিমান তাকে আটকালো। জিমান তাকে শান্ত হতে বলল, তারপর নোবাকে উদ্দেশ্য করে বলল, কাল রাত, ওহ সরি, আসলে মুখ থেকে বের হয়ে গেছে নিষাদ। এখন যেহেতু তুমি দেখেছো, তাই তোমাকে কিছু সত্যি কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তবে কারোর সাথে শেয়ার করো না এই ব্যাপারগুলো, তাহলে চিন্ময়ের সমস্যা হবে। যাকে দেখছো চিন্ময়ের সাথে, সে হচ্ছে তার বাবা।
আসলে তার মা স্বাভাবিক নয়, মানসিক প্রতিবন্ধী। তিনি চিন্ময়ের জন্মের কিছুদিন পর ওর বাবা দ্বিতীয় বিয়ে করে। তার মাকে তখন নানাভাবে নির্যাতন করত তার বাবা। এই কথা তার মামা জানার পর তার মাকে একেবারের জন্য নিজের বাড়ি নিয়ে আসে। সেই ছোট্ট থেকে চিন্ময় মামা বাড়িতে থাকে। তার বাবা মায়ের আজও ডিভোর্স হয়নি, কিন্তু তারা দীর্ঘ বছর আলাদা একে অপর থেকে। তার বাবার দ্বিতীয় সংসারের কোনো ছেলে নেই, শুধু 2 মেয়ে। এত বছর তার বাবার কোনো খোঁজ ছিল না, কিন্তু এখন হুট করেই এসে নিজের ছেলেকে নিয়ে যেতে চায়। চিন্ময়ের মামা ঢাকা সেন্ট্রাল থানার ওসি। তিনি চিন্ময়ের সাথে নিজের মেয়ের বিয়ে ঠিক করে রেখেছেন। বিয়ে হলে চিন্ময় পুরোপুরি তার মামার আয়ত্তে থাকবে। এজন্যই তার বাবা তাকে নিতে এত জোর জবরদস্তি করছে, কারণ তিনি চান না চিন্ময় তার মামার মেয়েকে বিয়ে করুক। তিনি নিজের বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিবেন, প্রয়োজনে তার সম্পত্তি সমস্ত দিয়ে দিবেন। তবু চিন্ময় নিয়ে যেতে চান, কিন্তু চিন্ময় যেতে অপরাগ তার সাথে, কারণ তার শৈশব কিশোর কেটেছে বাবাহীন। তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, অথচ সেই সময় ছিল তার দুঃখ স্বপ্নের মতো। তার মামা যদি এই সময় এই বিষয় জানে, অনেক ঝামেলা বেঁধে যাবে। তাই বলছি কি নিশাত, তুমি কলেজে কিংবা আমাদের বন্ধুদের কারোর সাথেও শেয়ার করো না প্লিজ। আসলে চিন্ময়কে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না তার ভিতরটা যে শূন্য বালুচর। ছেলেটা কষ্টে পুষে রাখে, কারোর সাথে শেয়ার করে না, কারো সান্ত্বনাও সে নিতে পারে না। তাই আমরা চুপচাপ দেখি। নুবা নিস্তব্ধ। সত্যি তো, সব মানুষকে বাইরে থেকে কেমন সুখী মনে হয়, কিন্তু ভেতরটা হয় অন্যরকম। যান্ত্রিক শহরের রাতগুলো দিনের আলোর মতো, চারিদিকে শব্দ আর আলোকসজ্জায় আলোকিত। রাতের আধারে ছিটে ফোটা নেই কোথাও। নুবা নিথর শরীর নিয়ে জায়গা এলিয়ে বসে আছে, দৃষ্টিজোড়া দূর আকাশে জ্বলজ্বল করা তারার দিকে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। আর কতদিন নিজেকে ধরে রাখবে সে? সময় যে ফুরিয়ে যাচ্ছে দ্রুতই, অথচ আজও তার ইমদাদকে খুঁজে পেল না। হতাশে আচ্ছন্ন, দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে বক্ষস্থল। রুবি রাতের খাবারের জন্য ডাকতে এসে চৌঘাটে দাঁড়িয়ে পড়ল। নুবাকে বিমর্ষ দেখে নিজের মনটাও ভারী হয়ে উঠল। কিভাবে মেয়েটাকে সত্যিটা বলবে? মাত্র কয়েকদিন হাতে সময় আছে। ইয়াফির বাবা দ্রুতই বিয়ের আয়োজন করতে বলেছেন। ওনার মায়ের অসুস্থতা বেড়ে গিয়েছে, তাই তো তোড়জোড় শুরু করেছেন। বিয়ের রিসেপশনের আয়োজন পরে করবেন, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন থাকবে না এখন। মসজিদে বিয়ে পড়াবেন, এরপর সোজা নুবাকে নিয়ে যাবেন তাদের বাড়ি। এই চরম সত্যি কথা মেয়েটাকে আদৌ এখন বলা সম্ভব? নিজের চেয়েও মেয়েটার জন্য বড্ড আফসোস হচ্ছে তার সাধ্য থাকলে তিনি ঠিকই চেষ্টা করতেন মেয়েটার মুখে হাসি ফোটাতে। নুবার পাশ ঘেঁষে দাঁড়ালেন, মাথায় হাত রাখলেন, নরম সুরে ডাকলেন, নুবা। চটজলদি নুবা ঘাড় ঘুরালো। রুবিকে দেখে কিঞ্চিত অবাক হলো। কি হয়েছে খালামণি, কিছু বলবে? তুই তো আর কিছু বললি না। ইমদাদের কোনো খবর পেয়েছিস? না খালামণি, তবে হাজিরা খাতায় 3টা ইমদাদ পেয়েছি। ইমদাদুল হক জাকি, ইমদাদ আহমেদ সৈকত, শেখ ইমদাদ ফারবেজ। এদের মধ্যে কোনটা আসল ইমদাদ কী করে বুঝবো? তবু একবার দপ্তরের সাথে কথা বলেছি, তিনি কাল জানাবেন বলেছেন। দেখি কাল কি হয়। রুবির মুখে আধার নামলো। ফের মেয়েটা কষ্ট পাবে না, ওই ছেলে দেখা পাবে না, এই বিয়ে বন্ধ হবে। শুধুমাত্র মেয়েটাকে চিন্তামুক্ত রাখতে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে, কিন্তু আর কত? এবার তো সব সামনাসামনি হবে। কি যে হবে মেয়েটার? নুবার মাথায় আলতো করে হাত বোলালো আবার। খাবি চল। নুবার হতশ্রী দৃষ্টিজোড়া খালার দিকে নিবদ্ধ, হুট করে বলে উঠল, আচ্ছা খালামণি, আমি ইমদাদকে খুঁজে পেলে তুমি সত্যি এই বিয়ে ভাঙতে পারবে? রুবি শুকনো ঢোক গিয়েল। আজকে দিন পেরোলে আর কটা দিন আছে মেয়েটার বিয়ের, আর সে ভাঙবে বিয়ে? আদৌ সম্ভব এখন? নিঃশব্দে নিঃশ্বাস চালো। রুবির জবাব না পেয়ে নুবা ফের হতাশ হলো, নির্বাক দৃষ্টি খালার দিকে। খালামণি কিছু বলো না কেন, পারবে না ভাঙতে? রুবি আবারও কপটার আশ্রয় নিল, মুখে কিঞ্চিত হাসি ঝুলালো, ফের বলে উঠল, আগে তোর ইমদাদকে খুঁজে বের কর, তারপর দেখবি আমি কি করব। নুবা নিজ মনে ভরসা পেল, সে আগামীকাল খুঁজে আনবেই। এইটাই তার মূল লক্ষ্য এখন। চটজলদি খাবার খেতে গেল, দ্রুত খেয়ে আবার নিজের রুমে ফিরে এলো। অধর কোণে ঈষৎ হাসি, আকাশপানে মুখ রেখে বলে উঠল, জানেন ইমদাদ, আপনি আসবেন বলে কাটিয়েছে পুরো দ্বীপ্রহর। বেলা বয়ে গেছে নীরবে, আমি টেরই পাইনি।
ব্যাকুল ছিল অন্তঃকরণ। অসহায় চাহনি চেয়েছিল ধুলি মাখা প্রান্তর। কত রাত ঘুমাইনি, খুঁজে বেড়াই আনমনে। দ্বিপ্রহরের বেলাতে আজও পুরী মর্মত। দিন শেষে মাস গড়ালো, বছর এলো টপকে। অপেক্ষা যে হয়নি শেষ, সময় গেল থমকে। সূচনাতে ছিল সমাপ্তি, এক বিষাদময় ইতি। বলা হয়নি কোনো কথা, রচিত হয়নি রূপকথা। তবু চাই ভালোবাসতে, আপন করে রাখতে। মেঘা শুভাশ্রী। ক্লাস শুরু হওয়ার বেশ সময় আগেই এসেছে নুবা। ম্যাথ ডিপার্টমেন্টের সামনে দাঁড়ানো। দপ্তরি চাচাকে আজকে ফের জিজ্ঞেস করলো, কিন্তু তিনি অফিসে যেতে বলল। সে দপ্তরি চাচাকে কসকোচে 200 টাকার একটা নোট দিল। কিঞ্চিত মুখের কোণে হাসি ফুটিয়ে বলল, চাচা যান, 3 জন ইমদাদ নামে ছিল ম্যাথ চতুর্থ বর্ষে, তাই আমার 3 জনেরই কাগজগুলো লাগবে, এনে দিতে পারবেন? আমি বললে 3 জনের কাগজ আমাকে দেবে না। অফিস সহকারীরা ঝামেলা করবে, নানান প্রশ্ন করবে তখন। প্লিজ চাচা যান, আপনি আমাকে সাহায্য করুন। 3 জনের কেন লাগবো? আসলে ইমদাদ নামের একজনকে আমার প্রয়োজন, কিন্তু কোনটা আসলে ইমদাদ তা তো আমি জানি না। কিন্তু বলে দপ্তরি চুপ মেরে গেলেন। পরক্ষণেই বলল, 500 টাকা লাগবো? নুবা দাঁত কিরমিরিয়ে উঠল। নিজ মনে গালি ছুড়ল দপ্তরির দিকে, তবু মুখের কোণে ঈষৎ হাসি ফুটিয়ে রাখলো। ব্যাগ থেকে 500 টাকার একটা কচকচে নোট তার দিকে মেলে দিতে তিনি দ্রুত পকেটে ঢুকিয়ে নিলেন। নুবা বাকি 200 টাকার নোট ফেরত চাইল। সেই টাকা ফেরত দিতে দপ্তরি জোর গলায় অস্বীকার করলো। উল্টো বলে উঠল, তোমার জন্য এত ঝুঁকি নিয়ে কাজ করতেছি, আবার বাকি টাকাও চাও? নুবার মেজাজ তীক্ষ্ণ হলো, কিন্তু বিপাকে পড়ে চুপ করে আছে। নয়তো এই দপ্তরকে সে দেখে নিত। গজগজ করতে করতে বাইরের বেঞ্চিতে গিয়ে বসলো। অপেক্ষারত অনেকক্ষণ। কখন তার অপেক্ষার পর শেষ হবে। দীর্ঘ সময় পর দপ্তরে কিছু কাগজ আনলো, কিন্তু তাতে ইমদাদ নামের ব্যক্তিদের ফোন নাম্বার মিলল না। পূর্বে কোনো কাগজ নেই। কিছুটা মনক্ষুণ্ণ হলেও নিজের মনোবল দৃঢ় রাখলো। নাম্বারগুলো নিয়ে অফিসের সামনে থেকে বের হয়ে এলো। যাই হয়ে যাক, ইমদাদকে খুঁজে বের করবে। কিছু দূর আসতেই দৃষ্টি গেল এক রূপবতী মেয়ের দিকে। গায়ে লাল রঙা জামার সাথে মেরুন বর্ণের হিজাব পরিহিত। এক কথায় চোখ ধাঁধানো সুন্দরী। খিলখিল করে হাসছে মেয়েটা। অসাধারণ দৃশ্য লাগলো তার কাছে। মেয়েটা জিতুর পাশে বসে গল্প করছে। কি বলছে তা বুঝতে পারল না, তবে তারা বিশেষ কিছু নিয়েই কথা বলছে বোধহয়। এটা কি জিতুর গার্লফ্রেন্ড নাকি? হতে পারে, যেভাবে কথা বলছে দূর থেকে তাই মনে হয়। এর আগে তো তাকে দেখেনি সে। তবে এই ছেলে এখনো মুঠোফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছে। শুধু মাথা নাড়িয়ে মেয়েটার সাথে কথা বলছে। মেয়েটার সাথে কথা বলতে লজ্জা পায় নাকি? মোটেও না, একদমই লজ্জা পায় না। তার সাথে কেমন রুক্ষভাষী আচরণ করেছে। এখন দেখে তো মনে হয়নি লজ্জা পায়। এই জিতুর ডিম মনে হয় আসলেই এমন। ভেঙচি কাটলো নিজ মনে। জিতু ভীতু। নুবা যেতেই জিতু চোখ পড়ল তার যাওয়ার দিকে। সে ভেবে পায় না এই মেয়ে কেমিস্ট্রি বিভাগের হয়ে ম্যাথ বিভাগে কেন যায়। প্রায় 3 দিন ধরেই দেখে আসছে এই মেয়ে যখন তখন ম্যাথ বিভাগে চলে যায়। তার যাওয়াতে কিছু অদ্ভুতভাবে তাকিয়ে আছে সে। অদ্ভুত চিন্তা মাথায় ঘুরছে। জিতুর এমন অন্যমনস্ক ভাব দেখে পাশে বসা মিউমি মুখে হতাশার সুর তুলল। অন্যদিকে তাকিয়ে কি দেখছো জিতু? অথচ তোমার পাশে আমি সেই কখন থেকে বসে আছি, একবারও চোখ তুলে তাকালে না। তুমি এখনো আগের মতোই আছো, একটুও বদলাওনি। বেশ শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল মিমি। ফের বলে উঠল, আমি মেয়েটা কি সত্যি অসুন্দর, নাকি দেখতে অনেক বাজে? তাকে একটা সুযোগ দেওয়ার প্রয়োজনও মনে করলে না? তোমার জন্য আজও বিয়ের পিড়িতে বসিনি। কত বিয়ে নাকচ করে দিয়েছি, আজও তোমার আশায় দিন গুনি। কতবার বলেছি ভালোবাসি তোমাকে, তাও একবারও মুখ তুলে চাইলে না। তোমার জন্য সবচেয়ে স্টাইলিশ স্মার্ট মেয়েটা নিজেকে হিজাবে আবৃত করেছে, যে চুল খোলা রেখে মুখে কৃত্রিম সাজসজ্জায় নিজেকে মাতিয়ে রাখতো, সেই মেয়েটা আজ সাজতেই ভুলে গেছে। অথচ তুমি তাকে কোনো দিন মনের একটা কোনো জায়গা দাওনি। ভালোবাসার সংজ্ঞা তো আমার থেকে তুমিই ভালো জানো, তাও একটা সুযোগ দিলে না। বড্ড আফসোস থাকবে আমার জীবনে। তোমার হৃদয়হীনে আমার জন্য কখনো ফুল ফোটেনি, এত কাছে থেকেও তোমার ভালোবাসা পাইনি। মাঝে মাঝে বড্ড অবাক হই, অথচ তুমি এমন একজনকে ভালোবাসলে। যাই হোক, কিন্তু এখন তো তুমি ঠিকই বিয়ের পিড়িতে বসেছো। যদি অন্য একটা মেয়েকে সুযোগ দিতে পারো, তাহলে সেই সুযোগ আমাকে দিলে দোষটা কোথায় জিতু?
দীর্ঘ সময় পর জিতু নিজের মাথা তুলল, তীক্ষ্ণ দৃষ্টি মিউমির দিকে, মুখের কোণে ঈষৎ হাসি, তাচ্ছিল্যের সুরে বলল, সৌন্দর্য, এই সৌন্দর্য যদি ভালোবাসার মুখ্য কারণ হতো তাহলে ভার্সিটির সবচেয়ে সুদর্শন ছেলে চিন্ময় কখনোই শ্যামাবর্ণ মেয়ের প্রেমে পড়তো না। তাও সেই স্কুল জীবন থেকেই নিজের মনোগহীনে ওই একটা মেয়ের ছবি আগলে রাখতো না, রাতের পর রাত তাকে নিয়ে কবিতা লিখতো না। কিন্তু তার ভাগ্য সহায়হীন নয়, বিধায় আজও মুখ ফুটে বলতে পারেনি সে। আর তার থেকেও বড় উদাহরণ তো তুমি মিউমি, যে তোমার রূপের অনলে শত পুরুষের ঘুম হারাম হয়। তাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোমার কাজিন ফুফাতো ভাই 6টা বছর ধরে তোমার অপেক্ষায় বসে আছে, অথচ তুমি আমার জন্য অপেক্ষা করছো। তাহলে তুমি কেন তাকে মেনে নিচ্ছ না? সেও তো একটা সুযোগ পাওয়ার যোগ্য। মিউমি, তুমি ভালো করেই জানো আমি সব সময় সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, তাই আবারও বলছি তুমি সত্যি রূপসী। কিন্তু বিশ্বাস করো, তোমার রূপে আমি কখনো মুগ্ধ হইনি, না কখনো আমি তোমাকে অনুভব করেছি। এই কথাগুলো 4 বছর আগেই বলা হয়েছিল তোমাকে। তারপরও তুমি কিভাবে আমার থেকে সুযোগ আশা করো? আমি আশ্চর্য হই ভাবতেই। মুখের কোণে তাচ্ছিল্যের হাসি জিতুর, ফের বলে উঠল, আমাদের বন্ধু মহলে প্রবেশ করার সময় তোমাকে একটা প্রতিজ্ঞা বাক্য বলা হয়েছিল। বন্ধুত্বের খাতিরে তুমি আমাদের বন্ধু মহলে আসবে, তবে এর বাইরে আর কোনো কথা হবে না। এই বাক্যটা ভুলে গেলে কিভাবে? আমি তো ভাবতেই পারছি না। আর রইল আমার বিয়ের কথা, আমাকে দেখে কি মনে হয় আমি খুব উল্লাসিত, বিয়ের জন্য মুখিয়ে আছি? না, তার এসবের কিছুই না। আমি আমার প্রিয় মানুষের শেষ ইচ্ছে পূরণ করছি, এর থেকে বেশি কিছু নয়। আসছি, ভালো থেকো মিউমি। মিউমি হুট করে বলে উঠল, তাহলে সেই মেয়ে আমি হলে কি সমস্যা জিতু? আমাকে ভালোবাসতে হবে না, স্ত্রীর অধিকার দিতে হবে। শুধু তোমার পাশে থাকার অধিকারটুকু দাও। এইটুকু দিলেই কি খুব ক্ষতি হয়ে যাবে তোমার? জিতু নিজের ব্যাগ কাঁধে উঠিয়ে নিল, জবাব দেওয়ার প্রয়োজনবোধ মনে করলো না। তার ভগ্ন হৃদয়ের ক্ষত যে আজও শুকায়নি, সেখানে নতুন কেউ আসবে কখনই না। মিউমির 2 চোখের নোনা জল গাল বেয়ে চিবুকে ঠেকেছে, বড্ড অসাধ্য দৃষ্টিজোড়া, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে পারেনি জিতুর মনে জায়গা করতে, না পেরেছে তার জন্য ভালোবাসার ফুল ফোটাতে। সত্যি সে ব্যর্থ। কি হবে তার এই রূপ লাবণ্য দিয়ে? ক্লাসে প্রবেশ করতেই নীরবের খপ্পরে পড়ল নুবা। এড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিল মাত্রই নীরব মিষ্টি হাসি দিল তাকে দেখে, কোমল গলায় বলে উঠল, নিশাত, তুমি বিতর্ক ক্লাবে জয়েন করেছো। আগামী সপ্তাহে কিন্তু আমাদের অন্য ডিপার্টমেন্টের সাথে বিতর্ক প্রতিযোগিতা আছে। যদি সিলেক্ট হও তবে সুযোগ পাবে। বিতর্কের কথা শুনে নুবার চোখের কোণে জল জমল। তার আর তমার কত শত স্মৃতি জড়িয়ে আছে। তমা দলনেতা হতো, সে হতো দ্বিতীয় বক্তা, আর জেবা থাকতো তাদের প্রথম বক্তা। 9ম শ্রেণীতে দুবার তারা বয়েজ স্কুলে ছেলেদের হারিয়েছে। সেবার বরিশালের অনেক জেলায় তাদের সাথে বিভিন্ন স্কুলের বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল। তারা পৌঁছে গিয়েছিল শিরোপার একান্তই কাছে, কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের, তাই রানার্স আপ হয়ে বাড়ি ফিরেছিল। সেই স্মৃতি রোমন্থর হতেই তমার কথা মনে পড়ল। মেয়েটা এখন কোথায় আছে কে জানে। নুবা শোনা মাত্রই ক্লাস থেকে বেরিয়ে পড়ল। বিতর্ক ক্লাবে যোগদান করতে ছাত্রছাত্রী প্রবেশ করছে। যারা যোগদান করবে তার নাম লিখে চলে যাচ্ছে। সবার নাম লিপিবদ্ধ করছে 2 জন টিচার আর সিনিয়র স্টুডেন্টরা। নুবা গিয়ে নিজের নাম লিখলো। আগে শখানেক ছাত্রছাত্রী নিজেদের নাম লিখে গেছে। নিজের নাম লিখে এক পাশে বেঞ্চিতে গিয়ে বসলো। নীরব ফুট করে নুবার পাশে বেঞ্চিতে এসে বসলো। নুবা প্রথমে খেয়াল করেনি, পরে তার দিকে চোখ পড়তেই বলে উঠল, ধন্যবাদ নীরব, বিতর্কের ক্লাবের কথা আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। নীরব যেন কথা বলার সুবর্ণ সুযোগ পেল, এই তড়িৎ জবাব দিল, নিশাত, তুমি বিতর্কের সময়ও কি মুখ খুলবে না? এভাবে সারাক্ষণ মুখ বেঁধে রাখো, তোমার গরম লাগে না? নুবা কিঞ্চিত রাগ হলো। এই ছেলের মতলবটা কি? তার মুখ দেখা, নয়তো এমন বেফাস কথা বলবে কেন আচমকাই? নিজ মনে ফুঁসে উঠল, জবাব দিল তেড়াভাবে, সেটা না হয় তখন দেখবো কি করতে হবে। আর হিজাব পরে থাকলে গরম লাগে কে বলেছে? আসলে আমার ধারণা আর কি। উল্টাপাল্টা ধারণাই আসে তোর মাথায়, ভালো কিছু আসে না। নীরব ভেবেচেকে খেয়ে গেল, চোখ পিট পিট করে বলল, নিশাত, তুমি সোজা আপনি থেকে তুইতে চলে গেছো? তখন তো জানতাম না তুই আমার সাথেই পড়িস। শোন, সহপাঠীদের সাথে তুই মানায়, আপনি আর তুমি নয়, বুঝলি? মুখের কোণে ঈষৎ হাসি ফুটে উঠল নীরবে। যাই হোক, তার সাথে একটু হলেও কথা বলেছে, তার মনের কথা বলে দেবে মেয়েটাকে। এখন না, কিছুদিন সময় নেবে। দোটানায় ভুগল বেশ। বিতর্কের বিষয় নিয়ে দুজনেই আলোচনায় মগ্ন।
তাদের কথোপকথন চলছে বেশ জোরালোভাবে। অদূরে দাঁড়ানো একজোড়া চোখের দৃষ্টি এসে পড়ল নুপার দিকে। দ্রুতই আবার তার ফিরিয়ে নিল। সেই দৃষ্টিতে কী ছিল তা অজানা তার।